ইন্ডেক্স নাম্বার বলা যায় এটা হচ্ছে আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের অন্যতম একটা ছোট এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অর্থাৎ দুই দিক দিয়ে, যে দিক দিয়ে তুমি দেখো না কেন, অর্থাৎ এদিক দিয়ে ছোট, সব থেকে একটা ছোট চ্যাপ্টার, আবার গুরুত্বের দিক দিয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের মধ্যে একটা এটা। সো ইন্ডেক্স নাম্বার এই চ্যাপ্টারের সংজ্ঞাটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের কাছে আহ, বিষয়টা, পুরো চ্যাপ্টারের বিষয়টা একটু, কনসেপ্টটা ক্লিয়ার হবে আশা করি। বলছে কি, অ্যান ইন্ডেক্স নাম্বার ইজ অ্যান ইকোনমিক ডাটা রিফ্লেক্টিং প্রাইস অর কোয়ান্টিটি কম্পেয়ার্ড উইথ এ বেস ভ্যালু। যেটা কম্পেয়ার করা হয় কার সাথে? বেস ভ্যালু এর সাথে। আচ্ছা, এখানে একটা জিনিসের সাথে যদি আমি একটু কথা বলি, দেখো আমি এখানে মনে করো দুইটা সালের কথা যদি দেখি, তো আমি এখানে খেয়াল করো দুইটা সালের উল্লেখ করছি, দুইটা সময়ের উল্লেখ করছি। কোন কোন সময়? একটা হচ্ছে 2015 সাল, আর একটা হচ্ছে 2025 সাল। 2015 এবং 2025। এখন তোমরা আমাকে একটু বলো, 2015 সাল এবং 25 সালের মধ্যে আমাদের জীবনযাত্রার যে সকল উপাদান, অর্থাৎ আমাদের জীবন চালাইতে যা যা লাগে বা জীবনের জন্য যেগুলো জিনিস প্রয়োজন ইকোনমিক্যালি, অর্থনৈতিক ভাবে, এই জিনিসগুলো কি একই রকম আছে নাকি চেঞ্জ হয়েছে? আমি যদি বলি, অবশ্যই কিন্তু চেঞ্জ হয়েছে। কেন? কারণ তুমি চিন্তা করো, 2015 সালে 1 কেজি চালের দাম কত ছিল, আর 2025 সালে 1 কেজি চালের দাম কত? চিন্তা করো, চেঞ্জ হয়েছে নাকি হয়নি? হয়েছে। 2015 সালে মাংসের কেজি কত ছিল, আর এখন কত? চেঞ্জ হয়েছে নাকি হয়নি? অবশ্যই চেঞ্জ হয়েছে। অর্থাৎ প্রতিটা জিনিসের, আচ্ছা 2015 সালে তোমার ফ্যামিলি মান্থলি যে খরচ করত, সেটা পরিবর্তন হয়েছে নাকি হয়নি? মানে ফ্যামিলি বাজেট, ফ্যামিলি কস্ট যা ছিল, চেঞ্জ হয়েছে অবশ্যই। আবার যদি বলি, তোমার বাবা 2015 সালে যে টাকা ইনকাম করতো, এখন কি সেই ইনকাম আছে নাকি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে, কিন্তু 100% চেঞ্জ হয়েছে। কেন? কারণ আমরা জানি যে সময় যত চেঞ্জ হয়, আর সময়ের সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরিবর্তনশীল, তাই না? তার মানে এখানকার প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল হয়েছে, পরিবর্তন হয়েছে। সো এই যে পরিবর্তন, এই যে অর্থনৈতিক দিক দিয়ে বা অর্থনৈতিক যে পরিবর্তন, এই পরিবর্তনটাকেই বলা হয় হচ্ছে ইন্ডেক্স। যেমন দেখো এখানে উদাহরণটা কি বলা আছে, দেখো ডেফিনেশন: অ্যান ইন্ডেক্স নাম্বার ইজ এন ইকোনমিক ডাটা, একটা অর্থনৈতিক ডাটা রিফ্লেক্টিং, যেটা রিফ্লেক্ট করে, কিসে রিফ্লেক্ট করে? প্রাইস এবং কোয়ান্টিটি, প্রাইস এবং কোয়ান্টিটিকে রিফ্লেক্ট করে, কম্পেয়ার্ড উইথ এ বেস ভ্যালু। এবং যেটাকে কম্পেয়ার করা হয়, যেটাকে তুলনা করা হয়, কার সাথে তুলনা করা হয়? এই বেস ভ্যালু। বেস ভ্যালু মানে, আচ্ছা আমার মনে করো, তোমরা যাদের গ্রামে দাদা নানি বা মুরব্বী মানুষ যারা আছে, তাদের কাছে যখন তোমরা যাও, জিজ্ঞাসা করবা, দেখবা তারা উদাহরণ দেয় কিভাবে, বলবে কি যে ভাই আমাদের সময় 1 টাকা করে চালের কেজি ছিল, 2 টাকা করে চালের কেজি ছিল, আর সেই চাল এখন 100 টাকা কেজি হয়েছে, 90 টাকা কেজি হয়েছে। তো এই যে কম্পারিজনটা করে দাদাই বা নানিরা, এই কম্পারিজন, এটা কিসের সাথে করে? অতীতের সাথে করে না। মানে বর্তমান বছরের, মানে কি, যে 2025 সাল, মনে করো 2025 সালের এই কম্পেয়ারটা তারা 25 সালে যে কম্পেয়ার করছে কোন সালের সাথে? মনে করো তোমার দাদি নানি বলতেছে 1960 সালের কথা সাপোজ। তার মানে এই 1960 সালের সাথে তারা কম্পেয়ার করছে বর্তমান বছরের। এই যে কম্পেয়ার, তার মানে কম্পেয়ার সবসময় কার সাথে করতে হয়? কিন্তু কম্পেয়ার কিন্তু সবসময় অতীত পিরিয়ডের সাথে, অতীত সময়ের সাথে করতে হয়। তো অতীত এই সময়টাকে বলা হয় হচ্ছে বেজ ইয়ার বা বেজ ভ্যালু। কি ভ্যালু? বেজ ভ্যালু। সরি। তো সংজ্ঞাতে দেখো বলা আছে যে an index number is an economic data reflecting price and quantity.
প্রাইস এবং কোয়ান্টিটির উপর যেটা রিফ্লেক্ট করে, কম্পেয়ার্ড উইথ এ বেস ভ্যালু, এবং যেটা কম্পেয়ার করা হয় কার সাথে? একটা বেস ভ্যালুর সাথে। তার মানে এই যে আমরা 2025 সালে এসে বলতেছি যে 2015 তুলনায় আমার 2025-এ এসে আমার এই জিনিসটা চেঞ্জ হয়েছে, এই জিনিসটা পরিবর্তন হয়েছে, এই যে পরিবর্তন, এই যে কম্পেয়ার, এই কম্পেয়ারটাই হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। তো এখানে দুইটা সাল, 2015 এবং 2025, এই 2015 সালটাকে বলা হয় হচ্ছে বেইজ ইয়ার। ফার্স্ট ইয়ারে এটা নাই, ফার্স্ট ইয়ারে এই চ্যাপ্টার নাই। 2015 সালটা এখানে কোন ইয়ার? 2015 সালটা এখানে বেইজ ইয়ার, আর 2025 সালটা এখানে কারেন্ট ইয়ার, মনে থাকবে? আচ্ছা, 1971 72 বেইজ ইয়ার কোনটা, কারেন্ট ইয়ার কোনটা? 71 বেইজ ইয়ার, 72 কারেন্ট ইয়ার। অর্থাৎ মনে রাখবা, আগের বছরটা অলওয়েজ বেইজ ইয়ার, আর পরের বছরটা অলওয়েজ কারেন্ট ইয়ার। ওকে। সো আমরা তাহলে সব সময় মনে রাখবো আমাদের এখানে দুইটা বছর নিয়ে বা দুইটা সময়ের নিয়ে কাজ করতে হবে, একটা বেইজ আর একটা কারেন্ট। সো বেইজ কোনটা? যেটা আগে সেটা হচ্ছে বেইজ, আর যেটা পরে সেটা হচ্ছে কারেন্ট। হ্যাঁ। So এখন কিসের কিসের মধ্যে আমরা কম্পেয়ার করব? এই যে একটু আগে আমি বললাম বিভিন্ন জিনিসপত্রের যে মূল্য, বিভিন্ন জিনিসপত্রের যে মূল্য, এই মূল্য যে একটা পরিবর্তন, যে আগে 2000 বা 1900, মনে করো তুমি 1990 সালে আমাদের চালের দাম ছিল এরকম, এখন এটা এরকম হয়ে গেছে। এই যে বিভিন্ন জিনিসের দাম, মাংসের দাম ছিল তখন এরকম, এখন এরকম হয়ে গেছে। তেলের দাম, বিভিন্ন জিনিসপত্রের মূল্যের যে পরিবর্তন, এটা একটা পরিবর্তন একটা গেল। তারপরে আরেকটা হচ্ছে খরচের পরিবর্তন। খরচের পরিবর্তন কোনটা? খরচের পরিবর্তন হচ্ছে যে মনে করো 1990 সালে তোমাদের ফ্যামিলিতে চালাইতে, ফ্যামিলি খরচ ছিল মান্থলি বা বাৎসরিক ভাবে খরচ ছিল ধরে নাও 60,000 টাকা, মাসে মনে করো 5,000 করে। আর এখন হয়ে গেছে বছরে ধরে নাও 2 লাখ টাকা। এই যে খরচেরও কি একটা পরিবর্তন হলো না? কারণ কি, প্রাইস যদি চেঞ্জ হয়, প্রাইস যদি বাড়ে, তো খরচ কি বাড়বে নাকি সেম থাকবে? অবশ্যই খরচও চেঞ্জ হবে, হবে কি না? খরচ চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। আচ্ছা, তার মানে আমরা দুইটা জিনিস পাইলাম এখানে, একটা হচ্ছে খরচ, মূল্য, বিভিন্ন জিনিসপত্রের মূল্য নিয়ে চেঞ্জ, আরেকটা হচ্ছে খরচ নিয়ে যে চেঞ্জ, অর্থাৎ খরচে যে পরিবর্তন আসে। অর্থাৎ 2000 সালে আমাদের যে খরচ ছিল, এখন সে খরচ আমাদের কি হয়েছে? বাড়ছে। ফ্যামিলি কস্ট বাড়ছে বা চেঞ্জ হয়েছে, যেটা আর কি, খরচ বাড়ছে কি কমবে সেটা না বলি, চেঞ্জ হয়েছে। এবার আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনকাম। আচ্ছা, ইনকাম কি চেঞ্জ হয়েছে নাকি ইনকামও যাতাই আছে? দুইটা ডিফারেন্ট সময় কথা বলি। চেঞ্জ হয়েছে? অবশ্যই চেঞ্জ হয়েছে। কারণ তোমার 2015 সালে চিন্তা করো, তোমার বাবার ইনকাম কত ছিল, এখন কত? তুমি টিউশনি কত করতে, এখন কত দিয়ে করো? অবশ্যই চেঞ্জ হয়েছে। তার মানে দেখো, আমি তিনটা ক্ষেত্রে চেঞ্জের কথা বললাম, সবাই ভালো করে খেয়াল করো। তিনটা ক্ষেত্রে চেঞ্জের কথা বলেছি, বিভিন্ন জিনিসপত্রের দামের পরিবর্তন, দুইটা ডিফারেন্ট সময়ে বিভিন্ন জিনিসপত্রের মূল্যের যে পরিবর্তন, এটা একটা। দুইটা ডিফারেন্ট সময়ে খরচের যে পরিবর্তন, এটা একটা। আর দুইটা ডিফারেন্ট সময়ে আয়ের পরিবর্তন। সবাইকে এতটুকু বুঝছি যে তিনটা জায়গায় পরিবর্তন নিয়ে আমরা কথা বললাম, যে দুইটা ডিফারেন্ট সময়ে বিভিন্ন জিনিসপত্রের দামের পরিবর্তন হয়েছে, দুইটা ডিফারেন্ট সময়ে মূল্যের যে পরিবর্তন, দাম মানে তো মূল্য, খরচের যে পরিবর্তন হয়েছে সেটা একটা। আর দুইটা ডিফারেন্ট সময়ে ইনকামের একটা চেঞ্জ আসছে। এই যে চেঞ্জ, এই চেঞ্জটাকেই বলা হয় হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এখন তোমরা বলো যে ইন্ডেক্স নাম্বার তাহলে কাকে বলে?
যে এই যে দেখো, অ্যান ইন্ডেক্স নাম্বার ইজ অ্যান ইকোনমিক ডাটা, অর্থনৈতিক ডাটা রিফ্লেক্টিং প্রাইস অর কোয়ান্টিটি। শুধুমাত্র প্রাইস কোয়ান্টিটি কেন বলা হয়েছে এখানে, কারণ আমরা এই যে ম্যাথগুলো করব এখানে সব কিছুর মধ্যে প্রাইস এবং কোয়ান্টিটির একটা ইম্প্যাক্ট আছে, তাই এখানে প্রাইস আর কোয়ান্টিটি বলা হয়েছে। কম্পেয়ার্ড উইথ এ বেস ভ্যালু, যেটাকে কম্পেয়ার করা হয় কার সাথে, একটা বেস ভ্যালুর সাথে। সো আমরা যদি এই যে মূল্যের যে পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা সাধারণত প্রাইস ইন্ডেক্স দ্বারা প্রকাশ করে থাকি। বিভিন্ন জিনিসপত্রের দামের যে পরিবর্তন হয়েছে, এই দামের পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ আমাদের এখানে তিন ধরনের ম্যাথ করতে হবে। প্রাইস ইন্ডেক্স মানে বিভিন্ন জিনিসপত্রের দামের পরিবর্তন, লিভিং ইন্ডেক্স বিভিন্ন জিনিসের খরচের যে পরিবর্তন এটা, আর রিয়েল ইনকাম হচ্ছে আয়ের যে পরিবর্তন, এটা হচ্ছে রিয়েল ইনকাম। এই তিনটা মেথডের ম্যাথ আমাদের এখানে করা লাগে। কি কি? প্রাইস ইন্ডেক্সের ম্যাথ করা লাগবে, লিভিং ইন্ডেক্স এবং রিয়েল ইনকাম। আচ্ছা, আমরা কিছু সিম্বল পড়ি, একটু দেখি সবাই। সিম্বল গুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখো। প্রথমত হচ্ছে বেইজ ইয়ার আর কারেন্ট ইয়ার, এই দুটো তো আমরা একটু আগে দেখে আসলাম। আচ্ছা, বেইজ ইয়ারের সিম্বল কি? ও বা জিরো, এটা মনে রাখবা। বেইজ ইয়ারের সিম্বল হচ্ছে ও বা জিরো। আর কারেন্ট ইয়ারের সিম্বল হচ্ছে আমরা সাধারণত এন। সরি। তাহলে বেইজ ইয়ারকে আমরা জিরো দ্বারা প্রকাশ করব, আর কারেন্ট ইয়ারকে এন দ্বারা প্রকাশ করব। এরপরে প্রাইসকে সাধারণত আমাদের কি কি লাগবে, আমাদের সাধারণত আমাদের প্রশ্নে কিন্তু প্রাইসেরও প্রয়োজন হয়, তো প্রাইসও লাগতে পারে। প্রাইসকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা প্রকাশ করব। আর কোয়ান্টিটিকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। তাহলে মোট চারটা সিম্বল আমাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে। বেজ ইয়ার জিরো, কারেন্ট ইয়ার এন, প্রাইস পি, কোয়ান্টিটি কিউ। সবাইকে এই চারটা সিম্বল বুঝছি? একটু ইয়েস অর নো লিখি। ওকে, এবার যদি আমি এটাকে আমরা থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। ওকে, আমরা যদি এবার একটু এলাবোরেট করে বলি, যে এখানে তো শুধু বেইজিয়ার বলছিলাম, এখন আমরা বলবো বেইজিয়ার প্রাইস। সো বেইজিয়ার প্রাইসের সিম্বল কি হতে পারে? পি ফর প্রাইস। যদিও বেইজিয়ার জিরো আগে আসার কথা ছিল, কিন্তু আমরা একটু পিটাকে আগে লিখলাম। পি ফর প্রাইস আর বেইজিয়ার ফর জিরো, এই যে। তাহলে পি জিরো মানে বেইজিয়ার প্রাইস। বেইজিয়ার কোয়ান্টিটি বলতে কি বোঝানো হয়েছে? কিউ ফর কোয়ান্টিটি আর জিরো ফর বেইজ ইয়ার। কারেন্ট ইয়ারে তাহলে বেইজ ইয়ারের প্রাইস হইলো, কোয়ান্টিটি হইলো। এবার কারেন্ট ইয়ারের যদি প্রাইস বলি, কারেন্ট ইয়ার প্রাইস মানে তো পি, আর কারেন্ট ইয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এন দ্বারা প্রকাশ করবো, যে এন। তাহলে পি এন। আর কারেন্ট ইয়ার কোয়ান্টিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? কিউ এন। জিরো, জিরো হিসেবে ধরবা, জিরো। পি জিরো বা পি ও ধরা যেতে পারে, সমস্যা নেই। পি ও বা পি জিরো, তুমি যেটা খুশি সেটা করতে পারো। সরি। সবাই কি বুঝতে পেরেছো সিম্বল গুলো? Okay. আমরা একটা ম্যাথে চলে যাই ডিরেক্টলি। আমরা কয় ধরনের ম্যাথ দেখলাম? তিন ধরনের, প্রাইস ইন্ডেক্স, লিভিং ইন্ডেক্স, আর একটা হচ্ছে রিয়েল ইনকাম, তাই তো? তিন ধরনের ম্যাথ আমরা দেখলাম টোটাল। ওকে, আচ্ছা। আমরা একটু লিভিং ইন্ডেক্সের ম্যাথটা আমরা আগে শুরু করব। প্রাইস অনেকে বলতে পারো ভাইয়া প্রাইস ইন্ডেক্স আগে কেন না, কারণ লিভিং ইন্ডেক্সটা একটু বেশি সহজ, তাই লিভিং ইন্ডেক্সটা আমরা আগে শুরু করি, হ্যাঁ। তো লিভিং ইন্ডেক্সটা কি তাহলে? লিভিং ইন্ডেক্সটা হচ্ছে দুইটা ডিফারেন্ট সময়ে একটা ফ্যামিলির খরচ নিয়ে যে পরিবর্তন, বা খরচ নিয়ে যে পরিবর্তনের উপরে যে এক্সপ্লেনেশনটা করা হয় বা ব্যাখ্যা করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে লিভিং ইন্ডেক্স। দেখো কি বলছে, বলছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য বাজেটস অফ এ মিডিল ক্লাস ফ্যামিলি ইন কুমিল্লা। অর্থাৎ একটা ইনকোয়ারি করা হয়েছে, তদন্ত করা হয়েছে দ্য বাজেট অফ এ মিডিল ক্লাস ফ্যামিলি,
এটা মিডিল ক্লাস ফ্যামিলির বাজেটে, বাজেট মানে আয় ব্যয়ের খরচের একটা তালিকা দেখাতে দেখাতে বলছে, সেখানের উপর একটা তদন্ত করা হয়েছে কুমিল্লার একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে। এবং তারা কি করেছে, নিম্ন ইনফরমেশন গুলো দিয়েছে। কি কি ইনফরমেশন? প্রথমে দিয়েছে হচ্ছে এক্সপেন্স ওয়ান। দেখো এই পরিবার মোট চারটা, পাঁচটা বাজেট মানে পাঁচটা খাতে খরচ করছে তাদের টোটাল। এই যে দেখো, এক্সপেন্স ওয়ান, ফুড, রেন্ট, ক্লথিং, ফুয়েল, মিসেলেনিয়াস। মানে তাদের রেগুলার খরচ এই চারটার উপরে, এই চারটা বেসিসে খরচ করছে। এক নাম্বার কি? ফুড। ফুড মানে খাবার, মানে তাদের খাবারের পিছনে খরচ হয়েছে, বাসা ভাড়ার পিছনে খরচ হয়েছে, ক্লথিং কাপড়ের পিছনে, ফুয়েল আর মিসেলেনিয়াস। ফুয়েল মানে জ্বালানি খরচ, মিসেলেনিয়াস মানে বিবিধ খরচ। এখন দেখো এই পরিবারের তাদের টোটাল যে খরচ, সেই খরচের 20% হচ্ছে ফুডের খরচ, রেন্ট 35% হয়েছে খরচ। তার মানে তাদের টোটাল খরচ হচ্ছে 100%। মনে রাখবা, টোটাল খরচ কত পার্সেন্ট? 100%। সেই 100%-এর 20% হচ্ছে ফুড কস্ট, 35% হচ্ছে রেন্টের কস্ট, কাপড়ের খরচ হচ্ছে 15%, 20% হচ্ছে ফুয়েলিং কস্ট, আর মিসেলেনিয়াস হচ্ছে 10% কস্ট। তার মানে এই পরিবারের টোটাল খরচের পার্সেন্টেজ গুলো হচ্ছে এটা। ওকে। এখন দেখো, এখানে আরেকটা কথা বলা আছে, প্রাইস 2001, 2001 সালের প্রাইস আর 2002 সালের প্রাইস। তার মানে একটা কি P0 একটা PN বলা যায়? সবাই একটু কথা বলি, ইয়েস অথবা নো বলো তো। একটা P0 অর্থাৎ 2001 সালে একটা P0, 2002 সালে একটা PN। সবাই কি এটা বুঝতে পেরেছি? আমার মনে হয় সবাই বুঝেছি। ওকে। দেখো, যে ফুড 2001 সালে তাদের যে ফুডের দাম ছিল 150 টাকা, সেই ফুডের দাম হয়ে গেছে 174 টাকা। মানে বেড়েছে না কমেছে? চেঞ্জ হয়েছে। রেন্ট, যে ভাড়া 50 টাকার ভাড়া হয়ে গেছে 60 টাকায়। কাপড়ের খরচ 100 টাকার কাপড় হয়ে গেছে 125 টাকা। বেড়েছে, হ্যাঁ। ফুয়েল, সরি, ফুয়েল 60 টাকার ফুয়েল হয়ে গেছে 90 টাকা। 20 টাকার ফুয়েল হয়ে গেছে 25 টাকা। আচ্ছা, দেখো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেম দেখো তো এখানে কি হয়েছে। খাবার, ভাড়া, কাপড় চোপড়, জ্বালানি, মিসেলেনিয়াস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কি হয়েছে, বেড়েছে না? প্রত্যেকটা আইটেম বেড়েছে। তাহলে আমি কি বলতে পারি যে ওভারঅল এই ফ্যামিলি, এই ওভারঅল এই ফ্যামিলি বাজেট বা কস্ট কি হয়েছে, বেড়েছে না কমেছে? বেড়েছে। এই কতটুকু বেড়েছে, এটাই হচ্ছে লিভিং ইন্ডেক্স ক্যালকুলেশন। সবাই কি বুঝতে পেরেছো? কতটুকু বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে 2001-এর থেকে তুলনায় 2002-এ ওভারঅলি এই ফ্যামিলির খরচ কত পার্সেন্ট বেড়েছে? দিস ইজ লিভিং ইন্ডেক্স। তাহলে দেখো লিভিং ইন্ডেক্সের সূত্রটা আগে একটু দেখে নিই সবাই। সূত্র কি? কস্ট অফ লিভিং ইন্ডেক্স। দেখো কস্ট অফ লিভিং ইন্ডেক্স ব্র্যাকেটে 0CN, এটা সিম্বল। OCN বা 0CN, যেটাই তুমি বলো না কেন, সিম্বলটা হচ্ছে 0CN। সূত্রটা কি? সামেশন অফ WI ডিভাইডেড বাই সামেশন অফ ডব্লু, সামেশন অফ WI ডিভাইডেড বাই সামেশন অফ ডব্লু। এখন দেখো আমাদের প্রশ্নে এই ডব্লু এর মান দেয়া আছে কই? এই যে ওয়েট, ওয়েট মানে ডব্লু, এটা দেওয়া আছে। ওকে। আর আই, আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডেক্স। আই এর ফুল ফর্ম ইন্ডেক্স। সবাই বুঝতে পেরেছি? আই এর ফুল ফর্ম কি? ইন্ডেক্স। হ্যাঁ। ওকে। সো এই ইন্ডেক্সের মান আমার প্রশ্নে দেওয়া থাকবে না কখনোই, এটা আমাকে বের করতে হবে। সো আমরা একটু লিখে নিই আগে। দেখো ফার্স্ট এক্সপেন্স, এই যে আইটেমগুলোর নাম লিখলাম টেবিলে, কারণ আমাদের এই মানগুলো, এই যে ইন্ডেক্স, ডব্লু ইন্ডেক্স, এই গুণ করে সব মানগুলো কিন্তু টেবিলের মাধ্যমে বের করে আনতে হবে। সো ফার্স্টে এক্সপেন্সের ঘর একটা দিলাম। এরপরে 2001 সালের এই যে P0, এই যে মানগুলো, এইখানে যে মানগুলো আছে জাস্ট এই মানগুলোকে আমরা এই যে এখানে লিখলাম। আবার এইখানে এই যে মানগুলো আছে P0 PN এর মানগুলো, 2002 সালের প্রাইস, এটাকে আমরা এখানে লিখলাম। এরপর ওয়েট গুলো লিখলাম। এই যে ওয়েট তো দেওয়া আছে, দশমিকে কনভার্ট করে লিখেছি। প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ দিয়ে লিখলাম। 20-কে 100 দিয়ে ভাগ, 35-কে 100 দিয়ে ভাগ করে এই যে লিখলাম।
তো এই ঘর পর্যন্ত কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে, চারটা ইনফরমেশন প্রশ্ন দেওয়া আছে, তাই না? কারণ আমার সূত্রে লাগবে কি শীটে দেখো তো, আমাদের সূত্রে লাগবে সামেশন অফ ডব্লু লাগবে, মানে ওয়েট গুলোর যোগফল লাগবে। তো ওয়েট তো এই যে প্রশ্নে আছে, তো এগুলোকে যোগ করে দিলে সামেশন অফ ডব্লু, এই যে ওয়ান, সবাই একটু বুঝছি, সামেশন অফ ডব্লু লাগবে। সামেশন অফ ডব্লু মানে সামেশন অফ ওয়েট, সামেশন মানে যোগফল, কিসের যোগফল? ওয়েটের যোগফল। ওয়েট কোথায়? এই যে প্রশ্নে ওয়েট দেয়া আছে, তাই তো? তাহলে ওয়েট হচ্ছে সামেশন অফ ওয়েট ওয়ান। এবার আসি, আমার প্রশ্নে কি লাগবে? ডব্লু আই লাগবে না, ইন্ডেক্স লাগবে না? ইন্ডেক্স কি প্রশ্নে আছে? নাই কিন্তু। সো ইন্ডেক্স আমাকে কি করতে হবে? ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে দেখো ইন্ডেক্স সমান সমান, সূত্র কি? আরে ভাই ওয়েট দেওয়া আছে, ভালো করে দেখো, সব না, ভালো করে প্রশ্ন দেখো। এই যে দেখো ওয়েট দেওয়া আছে, জাস্ট এটাকে দশমিকে কনভার্ট করে লিখেছি। 20-কে 100 দিয়ে ভাগ করেছি, 35-কে 100 দিয়ে ভাগ করেছি, 15-কে 100 দিয়ে ভাগ, প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করছি। ইন্ডেক্স আমার প্রশ্ন নাই বেরো করতে হয়। তাহলে ইন্ডেক্স বের করার সূত্র কি? খুবই সহজ, পিএন ডিভাইড বাই পি জিরো। অর্থাৎ এই যে প্রশ্নে পিএন আছে না, পিএন মানে কারেন্ট ইয়ার প্রাইস, এই যে পিএন কে, এই যে দেখো পিএন কে পি জিরো দিয়ে ভাগ দিলে আমার ইন্ডেক্স বের হবে। তাহলে দেখো প্রতি ঘরে 174 পিএন, 150 পি জিরো, ভাগ দিলে 1.16। এই ঘরে 60 পিএন, পি জিরো হচ্ছে 50, ভাগ দিলে 1.2। 1.25 কি হয় বলে? 125-কে 100 দিয়ে ভাগ দিলাম, 90-কে 60 দিয়ে ভাগ, 25-কে 20 দিয়ে ভাগ দিয়ে ক্যালকুলেশন করে এই যে ইন্ডেক্স পাইলাম। তাহলে কয়টা? পাঁচটা ইন্ডেক্স পেয়ে গেলাম। এরপরে ফাইনালি হচ্ছে ওয়েট ইন্ডেক্স, কারণ আমার সূত্রে লেখো তো ডব্লু আই লাগবে, ওয়েটের সাথে আই এর গুণফলটা লাগবে, এই যে ডব্লু আই। সো ডাব্লু আই যদি বেরো করি তাহলে কিভাবে বেরো করবো? এই যে ডাব্লু তো প্রশ্ন আগে থেকেই আছে, আর আইটা এখানে বেরো করলাম, ডাব্লু আর আই গুণ করবো, এই যে 0.20, 0.1, 0.1, এই দুটাকে গুণ করে এটা পাইলাম, এই দুটাকে গুণ করে এটা, এই দুটাকে গুণ করে এটা, এই দুটাকে গুণ করে এটা, আর এটা এই দুটাকে গুণ করে এই যে এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমার কি লাগবে? তাহলে ডব্লু আই পাইলাম, তাহলে ডব্লু আই সামেশন লাগবে না? সামেশন অফ ডব্লু আই, জাস্ট এই মানগুলোকে যে যোগ করে দিলাম, সামেশন অফ ডব্লু আই কত আসলো? 1.2645। তাহলে এবার যা সূত্রটা অ্যাপ্লাই করে দেখো, কস্ট অফ লিভিং ইন্ডেক্স সামেশন ডব্লু আই 1.2645 ডিভাইড বাই ওয়ান ইন্টু 100। সূত্রে কিন্তু ইন্টু 100 আছে কেন? কারণ অ্যান্সারটা পার্সেন্টেজে বের করতে হবে, এই যে। তাহলে 126.45 হচ্ছে আমার লিভিং ইন্ডেক্স অ্যান্সার। কত হলো? 126.45 লিভিং ইন্ডেক্সের অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই এতটুকু? এখন আর সেটার কমেন্ট আমরা কিভাবে করব, সবাই ভালো করে বুঝবো, কমেন্ট কিন্তু করতেই হবে, কমেন্ট ছাড়া কিন্তু ম্যাথ হবে না। সেটা কি? দেখো, আচ্ছা, তার মানে আমরা ইন্ডিভিজুয়ালি দেখছিলাম যে প্রতিটা আইটেমের, এই ফ্যামিলির প্রতিটা আইটেমের খরচ বেড়েছে, তাই না? দাম বেড়েছে, যেহেতু খরচ বেড়েছে তাহলে দাম খরচ যেহেতু বাড়ছে। কারণ তোমরা কিন্তু বলছো যে ভাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেমের খরচ কিন্তু এখানে বা খরচ মানে দাম বেড়েছে, তাহলে আমরা জানি কি ওভারঅল এই ফ্যামিলির খরচটা কি হয়েছে? বেড়েছে। তো এখানে দেখো কত আসছে? 126.45, তার মানে ওভারঅল এই ফ্যামিলির লিভিং ইন্ডেক্স বা কস্ট বেড়েছে হচ্ছে 126%। তার মানে একটু খেয়াল করো, আমরা এখানে কম্পেয়ার করব কার সাথে কার কম্পেয়ার? 2001-এর সাথে 2002-এর কম্পেয়ার করব। তো 2001 থেকে 2002 এই ফ্যামিলির খরচ 126% বাড়ছে। তার মানে কি জানো? মানে হচ্ছে, মনে রাখবা, আমরা সবসময় তুলনা করছি কার সাথে কার, মনে রাখবা। এই ম্যাথের ক্ষেত্রে যদি বলি আমি, 2001-এর সাথে 2002-এর তুলনা, তাই না? তো 2001 হচ্ছে আমার বেজ ইয়ার, তাই না? তো মনে রাখবা বেজ ইয়ারকে সবসময় আমরা 100% ধরে কমেন্ট করব, মনে থাকবে? বেজ ইয়ারকে কত পার্সেন্ট ধরে কমেন্ট করব? অলওয়েজ 100% ধরে কমেন্ট করব, অলওয়েজ 100%। তাহলে এখানে 2001 সালে তুলনা 2002 সালে এসে যদি দেখি 126%, তাহলে বেড়েছে না? কতটুকু বেড়েছে? 100%-এর বেশি, যতটুকু কতটুকু বেড়েছে? কারণ আমার বেইজ ইয়ার 2001 সালে এটা 100 ধরে করতে হবে, 100 ধরেছিলাম। 2001 সালে, 1 সালে এটা 100 ছিল। তো 1 সালে 2 সালে এসে দেখতে পাচ্ছি এটা 126 হয়ে গেছে। তার মানে কতটুকু বাড়ছে? 26.45% বাড়ছে। তাহলে মনে রাখবা যে এটা সহজভাবে যদি বলি,
100%-এর উপরে যদি অ্যান্সার আসে তাহলে মনে করতে হবে ইনক্রিজ হয়েছে কস্ট। আর যদি 100%-এর নিচে হয় অ্যান্সারটা, তাহলে মনে করতে হবে ডিক্রিজ হয়েছে। সবাই বুঝতে পেরেছি? তার মানে এখানে ইনক্রিজ কতটুকু ইনক্রিজ? ফ্রম দ্য অ্যাবোভ ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স, 100%-এর উপরে হলে ইনক্রিজ। অ্যান্সারটা যদি 100%-এর উপরে হয় তাহলে লিভিং ইন্ডেক্স ইনক্রিজ। আর যদি অ্যান্সারটা 100%-এর নিচে হয় তাহলে ডিক্রিজ। শেষ। ইনক্রিজ কতটুকু? 100-র উপরে যতটুকু হবে অতটুকু ইনক্রিজ, আর 100-র নিচে যতটুকু হবে অতটুকু ডিক্রিজ। তো এখানে তাহলে দেখো, ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স উই ক্যান ফাইন্ড আউট দ্যাট দ্য কস্ট ইজ ইনক্রিজড বাই দ্যাট, যে 126.45 মাইনাস 100 সমান সমান 26.45% ইনক্রিজ হয়েছে। তাহলে 26.45% এটা কখন ইনক্রিজ হয়েছে? এটা কি 2001-এ ইনক্রিজ নাকি 2002-এ ইনক্রিজড হয়েছে? 2002-এ এসে ইনক্রিজ হয়েছে, কারণ 2001-এ তো 100 ছিল। কারণ আমরা বেইজ ইয়ারকে সবসময় কত ধরবো? 100%। 2001 থেকে 2002-এ এসে 101 থেকে 126 হয়ে গেছে, তাহলে 26% ইনক্রিজ হয়েছে।